Hello everyone, this is Ahona Ghosh from the Department of Computational Science of Brentwood University. The topic today which we will be discussing is artificial intelligence. Today as the first video, we will be discussing the overview, just the introduction to artificial intelligence. The references as per your syllabus are mentioned here. The contents which will be discussed are definition of AI, the current status of AI, challenges for AI, the future of AI, and pros and cons which we face during applying artificial intelligence into various domains will be discussed also. Now, what is artificial intelligence? To define the term, at first we have to see that there are two words, artificial and intelligence. When we are calling some intelligence as an artificial one, then we must have some natural intelligence. So what is natural intelligence? যে বুদ্ধিটা মানুষ নিয়ে জন্মায় এবং পাস্ট এক্সপেরিয়েন্স থেকে কিছু গ্যাদার করে, যে নলেজটা, সেই নলেজটা গ্যাদার করার পরে কারেন্ট ওয়ার্কে সেটাকে কাজে লাগায়, অ্যাপ্লাই করে, that is the natural intelligence. Now when we are putting this intelligence artificially into some machine which doesn't have any intelligence naturally or by birth, then this type of intelligence is called artificial intelligence. Now there are four aspects which can define artificial intelligence. From the diagram we can see that from thinking perspective and from behavioral perspective, human and rational are the two things. In the first quadrant, there is systems that act like humans, and we can see that there are two types of objects here, human and rational. So here comes a question, are humans not rational? In this regard, we can say that humans are not always rational, because we have some emotions, and that emotion plays an important role when we make some decisions in our life. Which type of emotion? See, suppose আমার একজন ভালো বন্ধু আছে, সে কিছু ভুল করেছে, নোয়িংলি অর আননোয়িংলি। আমি যখন তাকে ভালোবাসি, বন্ধু হতে পারে, আমার ফ্যামিলির কেউ হতে পারে, যে কেউ, সে যখন আমার কাছে ক্লোজ, আমার একটা অটোমেটিক টেন্ডেন্সি থাকবে যে সে যাই ভুল করুক না কেন, জেনে করুক বা না জেনে করুক, তাকে একটা ফরগিভ করে দেওয়ার টেন্ডেন্সি, যে হ্যাঁ এবারও করেছে, এটাকে মাফ করে দেওয়া যাক। তাহলে কি হবে, সেটা কিন্তু আমি যখনই ওকে ফরগিভ করলাম, হয়তো সে একটা আনফরগিভেবল রং ডিসিশন নিয়েছে বা কিছু একটা রং কাজ করেছে, কিন্তু আমি তাকে আমার ইমোশনের জন্য ফরগিভ করে দিলাম। সো এই হিউম্যান ইমোশনটা যখন তার ডিসিশন মেকিংয়ে ডমিনেট করে, তখন কিন্তু হিউম্যান আর র্যাশনাল থাকে না। সুতরাং হিউম্যান আর র্যাশনাল দুটো ভাগ করা হয়েছে এখানে। নাও টিউরিং টেস্ট, এই যে আমরা বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা একটা মেশিনকে ইন্টেলিজেন্ট বলছি, সেটা কিসের বেসিসে বলছি? 1950s অ্যালান টিউরিং, সবাই নাম শুনেছো আশা করি, এই সায়েন্টিস্ট টিউরিং টেস্ট করেছিলেন ফর কলিং আ মেশিন ইন্টেলিজেন্ট। মানে উনি ক্রাইটেরিয়াটা বের করেছিলেন। কিভাবে বলেছিলেন? উনি বলেছিলেন হিউম্যান বিইংস আর ইন্টেলিজেন্ট, নো ডাউট ইন ইট,
But to be called intelligent, a machine must produce responses that are indistinguishable from those of human. How? Suppose একটা ঘরে একটা দেওয়াল আছে, একটা ওয়াল আছে, একদিকে রয়েছে কম্পিউটার প্লেয়ার এ, একদিকে রয়েছে হিউম্যান রেসপন্ডার প্লেয়ার বি। একে অপরকে এরা দেখতে পাচ্ছে না বা ইন্টারাক্ট করতে পারছে না। আর সম্পূর্ণ অন্য একটা ঘরে একজন ইন্টারোগেটর বা কোয়েশ্চেনার আছে, যে কিনা এখানে প্লেয়ার সি হিসেবে অ্যাক্ট করছে। প্লেয়ার সি কম্পিউটার প্লেয়ার এ এবং হিউম্যান রেসপন্ডার প্লেয়ার বি দুজনকেই সেম কোয়েশ্চেন করলো। কোয়েশ্চেনটা আমরা এই ডায়াগ্রামে ব্ল্যাক অ্যারো দিয়ে সিম্বলাইজ করেছি। আর কম্পিউটার প্লেয়ার এ সেই কোয়েশ্চেনের রেসপেক্টে কিছু একটা আনসার করলো ইন্টারোগেটরকে, সেই আনসারটাকে আমরা এখানে রেড অ্যারো দিয়ে সিগনিফাই করেছি। সিমিলারলি হিউম্যান রেসপন্ডারের ক্ষেত্রেও তাই, ইন্টারোগেটর ওকে কোয়েশ্চেন করেছে, সেই কোয়েশ্চেনের আনসার দিয়েছে, আমরা ব্ল্যাক অ্যান্ড রেড অ্যারো দিয়ে দুটোকে সিম্বলাইজ করেছি রেসপেক্টিভলি। এই ইন্টারোগেটর আফটার গেটিং one answer, if he or she cannot be able to distinguish or cannot be able to identify from which player, either player A or player B, from which player he or she has received the answer, মানে ও প্লেয়ার এর আনসার পেয়েছে না প্লেয়ার বি এর আনসার পেয়েছে, সেটা যখন ও আলাদা করতে পারছে না, সেটা যখন ও বুঝতে পারছে না, তখন আমরা প্লেয়ার এ কে বলতে পারি ইন্টেলিজেন্ট, মানে ওর আনসারটা ইনডিস্টিংগুইশেবল ফ্রম হিউম্যান রেসপন্ডার হয়েছে, মানে দুজনের আনসারই সেম। একজন মানুষ একটা সিচুয়েশনে থেকে যেভাবে অ্যাক্ট করবে, কম্পিউটার প্লেয়ারটাও ঠিক সেভাবেই অ্যাক্ট করেছে। সো এই ক্ষেত্রে টিউরিং টেস্ট বলছে মেশিন ইন্টেলিজেন্স বলা যেতে পারে এটাকেই। সেখানে হিউম্যান রেসপন্ডার আর কম্পিউটার প্লেয়ার দুজনের আনসারই indistinguishable. So we can come to a quiz. Please try to answer these questions. What is artificial intelligence? Putting your intelligence into computer, programming with your own intelligence, making a machine intelligent, or playing a game? এখানে অপশন এ স্লাইটলি কারেক্ট হলেও মোর অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারি আমরা মেকিং আ মেশিন ইন্টেলিজেন্ট, বিকজ আমার ইন্টেলিজেন্সটাকে কিছু ট্রেনিং ইনপুটের মাধ্যমে, মানে এইখানে এই হওয়া উচিত সেটা ট্রেনিং ইনপুটটা বেসড অন সাম প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আমরা মেশিনকে দিয়ে থাকি, এবং মেশিনটা সেই এক্সপেরিয়েন্স অনুযায়ী যখন সেই সিচুয়েশনে অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট অ্যাক্ট করতে শেখে, থিঙ্ক করতে শেখে, তখন সেই মেশিনকে আমরা ইন্টেলিজেন্ট বলি। সুতরাং দিস ইজ দ্য কারেক্ট অপশন। Now the field that investigates the mechanics of human intelligence is history, na psychology, na sociology, na cognitive science. Cognitive science is the right answer here. What is the goal of artificial intelligence? To solve real world problems, to solve artificial problems, to explain various sorts of intelligence, to extract scientific causes. I think this is the right answer here, because কখনোই আমরা আর্টিফিশিয়াল প্রবলেমকে সলভ করতে যাচ্ছি না। প্রবলেম যেটা আমরা সলভ করছি সেটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম। আর্টিফিশিয়াল ডিভাইসের মধ্যে ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে আমরা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমকে সলভ করছি। সুতরাং অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। Which particular generation of computers is associated with artificial intelligence? Here the correct answer is fifth one. This means the C. Fifth generation of computer is able to handle the artificial intelligence. Now the next one. The diagram which we saw before
systems that act like humans. The first quadrant, which deals with the behavioral perspective of a human, is tested by Turing test approach. A human questionnaire cannot tell if there is a computer or human answering his questions via teletype. যেটা আমরা বললাম যে কোয়েশ্চেনার বা ইন্টারোগেটর বলে যে আগে ডায়াগ্রাম আমরা দেখলাম, সে কিন্তু রিমোট একটা লোকেশনে রয়েছে, যে কিনা দেখতে পাচ্ছে না যে কোন দিকটা হিউম্যান রয়েছে কোন দিকটা মেশিন রয়েছে। সে যখন ওই টেলিটাইপের মাধ্যমে কোয়েশ্চেনের আনসারটা বুঝতে পারছে না যে হিউম্যান আনসার করছে নাকি কম্পিউটার আনসার করছে, তখন সেখানে সেই কম্পিউটারকে বলা হচ্ছে ইন্টেলিজেন্ট, এবং এই টেস্টটাকে বলা হচ্ছে টিউরিং টেস্ট, যেটা অ্যালান টিউরিং 1950-তে ইন্ট্রোডিউস করেছিলেন। আর দ্য কম্পিউটার মাস্ট বিহেভ ইন্টেলিজেন্টলি। হোয়াট ইজ ইন্টেলিজেন্ট বিহেভিয়ার? টু অ্যাচিভ হিউম্যান লেভেল পারফরমেন্স ইন অল কগনিটিভ টাস্কস, যেটা আগেই বলা হলো। সেম সিচুয়েশনে থাকলে একটা মানুষ যে ধরনের কাজ করবে, সেই সেম সিচুয়েশানে একটা মেশিন রাখলে সে যদি সেম অ্যাক্ট করে, মানে সিমিলারলি অ্যাক্ট করে, তাহলে আমরা বলবো যে ওই মেশিনটা ইন্টেলিজেন্ট বিহেভিয়ার অ্যাকোয়ার করেছে। নেক্সট আছে টোটাল টিউরিং টেস্ট। ইনক্লুডস 2 more issues, কম্পিউটার ভিশন আর রোবোটিক্স। ব্যাপারটা কি, আমরা ভেরিয়াস ওয়েবসাইটসে দেখে থাকি যে লগ ইন করার সময় কিছু ক্যাপচা দেওয়া হয় আমাদেরকে। ক্যাপচাটা এমন হতে পারে যে একটা টেক্সট দেওয়া হলো ইন টার্মস অফ নাম্বারস অর ইন টার্মস অফ অ্যালফাবেটস সিম্পলি। তো সেখানে বলা থাকে যে এই যে টেক্সটটা দেখছো সেটাকে কপি করে লেখো, মানে যা দেখছো সেটা আইডেন্টিফাই করো এবং লেখো। অথবা কোনো জায়গায় বলা থাকে একটা 9টা ইমেজ দেওয়া রয়েছে, টোটাল একটা ইমেজ দেওয়া রয়েছে, সেটাকে 9টা পোর্শনে ভাগ করে দেওয়া রয়েছে। এবার একটা হয়তো রাস্তা, সিম্পল একটা রাস্তার ছবি দেওয়া রয়েছে, সেখানে বলতে হবে যে মাইলস্টোনটা কোন কোন ইমেজে কোন কোন পোর্শনে রয়েছে, বা একটা বাইসাইকেল দেখা যাচ্ছে সেটা কোন কোন পোর্শনে রয়েছে, সেটাকে আইডেন্টিফাই করে সেভ করো, মানে সেখানে একটা টিক দাও। এবং বিভিন্ন ক্যাপচা আমরা বিভিন্ন সময় ওয়েবসাইটে লগ ইন করার ক্ষেত্রে দেখে থাকি। তো এটা কেন দেওয়া থাকে, ওখানে লেখা থাকে অনেক সময় যে এটা টেস্ট করা হচ্ছে তুমি রোবট কিনা। তো ইন জেনারেল আমরা দেখে থাকি যে এই কোনো একটা অবজেক্টকে দেখে সেটাকে পারসিভ করা ক্ষমতাটা হিউম্যানের মধ্যে থাকে, যেটা রোবটের মধ্যে থাকে না। সুতরাং ওই ক্যাপচাকে একটা ডিস্টিংগুইশিং আইডেন্টিটি হিসেবে কনসিডার করা হয়। এখানে যদি কোনো রোবট এতটাই ভালোভাবে তৈরি হয়ে থাকে যে কিনা এই ডিস্টিংগুইশ করে ফেলতে পারছে, আইডেন্টিফাই করে অবজেক্টটাকে পারসিভ করতে পারছে, দেন দ্য টেস্ট উইল ফেল অ্যাকর্ডিংলি। আর রোবোটিক্সটা কি আমরা সবাই মোটামুটি জানি, এই টার্মটার সাথে পরিচিত। পারসিভ তো করলাম, এই অবজেক্টগুলোকে এবার মুভ করানো। আমি একটা রোবটকে আজকে বানিয়ে তাকে বললাম যে আমার জন্য 1 গ্লাস জল এনে দেওয়া হোক, তখন সে আমার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজটা করে দিল। সো অবজেক্টটা মুভ করা হলো, অ্যাক্ট করা হলো, শুধু সি না বা পারসিভ করা না, তাকে সেই অনুযায়ী অ্যাক্ট করানো। সো দ্যাট ইজ কনসার্নড উইথ রোবোটিক্স। নেক্সট আসে সিস্টেমস দ্যাট থিঙ্ক লাইক হিউম্যানস। দিস কোয়াড্রেন্ট দ্য কগনিটিভ মডেলিং অ্যাপ্রোচ বলা হয়। আগেরটা যেমন ছিল টিউরিং টেস্ট অ্যাপ্রোচ, দিস ইজ কল্ড দ্য কগনিটিভ মডেলিং অ্যাপ্রোচ, যেখানে হিউম্যানের ভেতরে কি চলছে সেটাকে অবজার্ভ করা হয়, হিউম্যান কি থিঙ্ক করছে, হিউম্যান কি ভাবছে সেটা অবজার্ভ করা হয়, অ্যান্ড ইট ইজ অল অ্যাবাউট আ কগনিটিভ সায়েন্স। নাও দ্য নেক্সট ওয়ান, সিস্টেমস দ্যাট থিঙ্ক র্যাশনালি। এটাকে বলা হয় লজ অফ থট অ্যাপ্রোচ। হিউম্যানস আর নট র্যাশনাল, যেটা আমরা আগেই দেখলাম।
লজিক দিয়ে কোনো কিছুকে বলা, যেটা আমরা অনেক সময় অনেক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কী করি, মাইন্ড আর হার্টের মধ্যে একটা কনফ্লিক্ট দেখে থাকি। ঠিক তেমনি যখন কোনো একটা ডিসিশন আমরা নিচ্ছি only based on some logic, then the decision is called rational. So rationality is defined in terms of logic, but this logic can't express everything because some uncertainty is there. Why? আনসার্টেনটি কীরকম? ধরা যাক একজন মানুষ টল না শর্ট, এটা আমরা বিচার করব। এবার এই টল, শর্ট, গুড, ব্যাড বা ফ্যাট, থিন, এই ধরনের যে অ্যাডজেক্টিভগুলো আমরা ইউজ করি সেগুলো খুব রিলেটিভ টার্মস আই থিঙ্ক। মানে কোনো একজন মানুষকে দেখে আমার যদি টল মনে হয়, আপনাদের সেটাকে শর্ট মনে হতেই পারে, সেটাকে মানে তাকে আর কি শর্ট মনে হতেই পারে। কোনো একটা জিনিস, কোনো একটা মুভি দেখে আমার ভালো লাগলো, আপনার খারাপ লাগতেই পারে। সো দিজ আর দ্য রিলেটিভ টার্মস which varies person to person. সো এই আনসার্টেনটিটা সবসময় অকার করে থাকে ডিউরিং দ্য টাইম অফ ডিসিশন মেকিং। সো এই আনসার্টেনটিটাকে ডিল করার জন্য ভেরিয়াস অ্যালগোরিদমস অ্যান্ড অ্যাপ্রোচেস আর দেয়ার, which we will be discussing later classes. সো যখনই এই লজিক দিয়ে আমি কোনো এক্সপ্রেস করতে পারছি না, তখন সেখানে কিছু স্পেসিফিক অ্যালগোরিদমের দরকার হয়। আর কম্পিউটেশন টাইমের সময়ও সব সময় লজিক্যাল অ্যাপ্রোচ কিন্তু ফিজিবল হয়ে ওঠে না, তখন গাইডেন্সের দরকার হয়, তাকে কেউ একটা গাইড করলো, এই জিনিসটার দরকার হয়। সিস্টেমস দ্যাট অ্যাক্ট র্যাশনালি, দ্যাট মিনস we have come to the fourth quadrant. র্যাশনাল কি ব্যাপারটা সেটা আমরা আগেই জেনেছি। এই অ্যাপ্রোচটাকে বলা হচ্ছে র্যাশনাল লেজেন্ড অ্যাপ্রোচ। র্যাশনাল বিহেভিয়ার তখনই বলছি যখন কোনো একটা সিস্টেম ইজ অ্যাকোয়ারিং র্যাশনাল বিহেভিয়ার whenever it is doing the right thing. আর রাইট থিং কখন বলবো? আমার কাছে রাইট কোনো একটা জিনিস হতেই পারে, তোমার কাছে সেটা রং হতেই পারে। কীভাবে রাইট থিংটাকে আইডেন্টিফাই করব? আমি কোনো একটা কাজ করছি, তার একটা গোল আছে, তাই না? তো সেই গোলটা যখনই ম্যাক্সিমাইজড হচ্ছে, মানে ম্যাক্সিমামভাবে অ্যাচিভড হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে রাইট থিং। মানে আমি একটা ধরা যাক একটা সোর্স এ থেকে আমি ডেস্টিনেশন বিতে পৌঁছতে চাইছি মিনিমাইজ টাইমতে, মানে যত কম টাইমে পারবো এইটুকু জায়গা আমি কভার করতে চাইছি। তাহলে এই অপটিমাইজ ব্যাপারটা কি? মানে গোল অ্যাচিভমেন্ট অপটিমাইজভাবে ব্যাপারটা কি? আমি 5 মিনিটে পৌঁছলাম না 10 মিনিটে পৌঁছলাম, কোনটা আমার কাছে ইন্টেন্ডেড? অবভিয়াসলি 5 মিনিটটা, যেখানে আমার গোলটা হচ্ছে কম টাইমে পৌঁছানো। তাহলে একটা কাজ হলো 5 মিনিটে, একটা কাজ হলো 10 মিনিটে, আমি কোনটাকে রাইট থিং হিসেবে ধরবো? গোল অ্যাচিভমেন্টটা হচ্ছে আমার কম টাইমে পৌঁছানো, সুতরাং সেটা যেটাতে ম্যাক্সিমাইজ হচ্ছে গোল অ্যাচিভমেন্টটা, মানে এই ক্ষেত্রে 5 মিনিট, সেটাকেই আমি ধরবো রাইট থিং। Now the foundations of AI. Philosophy means human philosophy. Logic, methods of reasoning মানে যুক্তি দিয়ে কিছু কাজ করা। Mind as physical system of learning includes philosophy. ম্যাথমেটিক্যালটা কি শুধু ফিলোসফিটা বুঝলেই হবে না, তার জন্য ম্যাথমেটিক্যাল মডেলিংয়ের দরকার বাই ইউজিং সাম ফর্মাল রিপ্রেজেন্টেশনস অ্যান্ড প্রুফ অ্যালগোরিদমস। সাইকোলজিটা কি? পারসেপশন, আমরা যেটা অলরেডি দেখলাম, অ্যান্ড মোটর কন্ট্রোল। পারসেপশনটা ডিলস উইথ সাম মেন্টাল থিংস অ্যান্ড মোটর কন্ট্রোল ইজ সাম sort of physical things. And experimental techniques. Using some experimental techniques, we can mind read. We can read the mind of someone. We can read the psychology, what is playing inside him or her. Now the computer engineering, we have to build fast computers which is able to perform according to the requirement, which is able to achieve the
goal. Control theory and cybernetics deals with system design that optimizes some objective function over time. And linguistics, all of you are aware of the term, I think, natural language processing. আমরা দেখে থাকি যে গুগলে যেমন আমরা কোনো একটা টার্ম সার্চ করলে তার মিনিংটা আমরা পেতে পারি, ঠিক তেমনি না লিখে আমরা যদি মুখে বলি সেটারও একটা কিছু আমরা আনসার পেয়ে থাকি। গুগলের সার্চ বারটাতে সবাই আমরা আশা করি খেয়াল করেছি একটা মাইক সাইনেও থাকে, মাইকটায় ক্লিক করলে আমরা সেটা মুখে কিছু কোয়ারি করলাম, তার আনসারটা পেলাম। সুতরাং নলেজ রিপ্রেজেন্টেশন অ্যান্ড গ্রামার আমরা জানি যে কোনো ল্যাঙ্গুয়েজকে যখন আমি নিজের মনের ভাবটা এক্সপ্রেস করতে চাইছি টু সামওয়ান, তখন আই হ্যাভ টু ফলো সাম গ্রামার, সাম সর্ট অফ রুলস। আই এর সাথে অ্যাম না বলে যদি আর বলি তখন মানেটা চেঞ্জ হয়ে যায়। সুতরাং যে কোনো ইংলিশ, বাংলা, যা ল্যাঙ্গুয়েজই আমরা বলি সেটার কিছু গ্রামার আমাদের ফলো করতে হয়, সেট অফ রুলস আমাদের ফলো করতে হয়। সিমিলারলি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের জন্য যখন আমরা কম্পিউটারের কোডিংয়ের মাধ্যমে ল্যাঙ্গুয়েজটাকে বোঝাতে চাইছি টু সাম মেশিন, তখন এই নলেজ রিপ্রেজেন্টেশন অ্যান্ড গ্রামারের দরকার হয়। Current status of artificial intelligence can be described as per the figure. Predictive analytics is there, like আমার ওয়েদার আজকে কেমন থাকবে সেটা আমি প্রেডিক্ট করতে পারি বা ফোরকাস্ট করতে পারি by following the weather of this particular day from previous 7 years or 10 years, whatever it is. মানে কি আমি বোঝাচ্ছি যে গত 10 বছরে এই দিনে এরকম টেম্পারেচার ছিল, এই দিনে বৃষ্টি হয়েছিল কি হয়নি, এই দিনে হিউমিডিটি এরকম ছিল এই জায়গাতে পার্টিকুলার লোকেশনে। তাহলে সেখান থেকে আমি আজকের দিনের প্রেডিক্ট করছি যে ও আচ্ছা গত 10 বছরে এরকম হয়েছে, তাহলে এর আশেপাশেই থাকবে টেম্পারেচারটা। এটা একটা প্রেডিকশন হতে পারে। স্টক মার্কেট প্রেডিকশন হতে পারে। বিভিন্ন রকম প্রেডিকশন আমরা করে থাকি ইউজিং মেশিন লার্নিং। আর মেশিন লার্নিংয়েরই একটা ছোট্ট পার্ট হচ্ছে ডিপ লার্নিং, এগুলো আমরা পরে সব ডিটেলে পড়ব। টেক্সট টু স্পিচ, স্পিচ টু টেক্সট, যেটা বললাম টেক্সটে লিখলাম সেটাকে মুখে বলে দিল। গুগল আমাদের যে কোনো জিনিস প্রোনাউন্স করে দেখায় তো যে এই ওয়ার্ডটার প্রোনাউন্সিয়েশন কেমন হবে, সেটা দ্যাট ইজ দ্য টেক্সট টু স্পিচ। আর স্পিচ টু টেক্সট কি, কোটানাকে আমি বললাম হে গুগল হাউ ইজ দ্য ওয়েদার টুডে, বা গুগলকে বললাম হে গুগল হাউ ইজ দ্য ওয়েদার টুডে, হোয়াট ইজ দ্য টেম্পারেচার নাও, ও আমাকে আনসার দিল। সো ও আমার স্পিচটাকে টেক্সটে কনভার্ট করে অ্যাকর্ডিংলি আনসার করলো। ইমেজ রেকগনিশন কি, ধর একটা ফেস রয়েছে, তার মধ্যে আইয়ের পোর্শনটুকু আমাকে রেকগনাইজ বা আইডেন্টিফাই করতে হবে, বা 6টা ফেস রয়েছে, আমি জাস্ট ফেস দিয়ে বলছি, আরও অনেক রকম হয়। তো 6টা ফেসের মধ্যে কোনটা কার ফেস, কোন ফেসটা কার সাথে রিজেম্বল করছে, সেটা মেশিন ভিশন দিয়ে আমরা অ্যাচিভ করতে পারি, রেকগনাইজ করতে পারি আর কি, রেকগনিশনটাকে অ্যাচিভ করতে পারি। ল্যাঙ্গুয়েজ প্রসেসিং তো একটু আগেই বললাম, ক্লাসিফাই করে ট্রান্সলেট করে ডেটা এক্সট্রাক্ট করা। এক্সপার্ট সিস্টেম হচ্ছে যেটা expert of analyzing something according to the requirement, planning and optimization, and robotics. And various challenges we face during applications of AI include computing power, tolerance power, intuitive thinking, and judgment power. Those we will be discussing also during the different applications. Thank you. If there is any confusion, you can tell me anytime. You can consult me anytime. Thank you.